রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামী কতটা দেউলিয়া তার একটা প্রমাণ হচ্ছে মুফতি আমির হামজাকে তাদের এমপি পদপ্রার্থী করা। চারদিকে প্রচুর সমালোচনা হওয়ার পরও এই ক্লাউন, ওনাকে ক্লাউন বললেও কম বলা হয়, উনি যা করেন, এই ক্লাউনকে তারা মানে নমিনেশন রেখেছেন, তিনি তার প্রতীক বরাদ্দ পেয়েছেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন। তাকে নিয়ে সামাজিক মাধ্যমে তার পুরনো বক্তব্যের যেসব জিনিস সামনে আসছে, এরপরই মানুষটাকে রাখা হয়। আমার সাথে তার ব্যক্তিগত একটা ইস্যু আছে, আসলে আমি কথা বলতে চাইছি সে কারণেও। আমি মানে কী কারণে, আমার সাথে কী বিষয়, আমাকে নিয়ে তিনি কী বলেছেন সেটা আগে একটু শুনে নেওয়া যাক। ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম, এই লোকটা চেহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান। বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধও হতো আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ইমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই, কারণ ইসলামের রাজনীতি আছে। এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের। জামায়াতে ইসলামীর বট বা ব্যক্তিরা আমার মন্তব্যে এসে আমাকে কাফের, নাস্তিক সব বলেছেন, ইসলাম বিদ্বেষী সব বলেছেন, কিন্তু তাদের একজন আলোচক, একজন হঠাৎ করে নাজেল হওয়া ব্যারিস্টার আমাকে অন রেকর্ড নাস্তিক বলেছেন। আর ইনি তো দলের পদে থাকা এবং মনোনয়ন পাওয়া একজন মানুষ। আমার অপরাধটা কি, অপরাধটার কথা আমি আবার একটু বয়ান করি, উনি এই জায়গায় খুব ক্লিয়ার করেননি। আমি বলেছিলাম ইয়াস, জামায়াতে ইসলামে যদি মুক্তিযুদ্ধের সময় তার কোনো অপরাধ নাও থাকতো, তারপরও জামায়াতে ইসলামের রাজনীতি আমি সমর্থন করতাম না। এটা জামায়াতে ইসলামী না, ইসলামকে নিয়ে, ইসলামের নামে যারা রাজনীতি করেন কারো রাজনীতি আমি সমর্থন করি না। এবং এটা যে শুধুমাত্র ইসলাম মোটেও ব্যাপারটা তা না, এনি ফর্ম অফ আইডেন্টিটি পলিটিক্স, সেটা হিন্দুত্ববাদের নামে হোক, সেটা হোয়াইট সুপ্রিমেসির নামে হোক, সেটা বাঙালিত্বের নামে হোক, আমি বহুবার এই কথাগুলো বলেছি। আমার অবস্থান সঠিক কি বলি যে ডিফারেন্ট ডিবেট, আপনি আমার কথা মানতে হবে তাও প্রয়োজন নাই, কিন্তু এই যে আমি বলছি যে মূলত জামায়াতে ইসলামীকে আনার কারণ, এখন জামায়াতে ইসলামীকে আমরা আনবো কারণ বাংলাদেশে ইসলাম নামে রাজনীতি যারা করে তাদের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বড় দল, এবং এই মুহূর্তে তারা রাজনীতির মাঠে দ্বিতীয় প্রধান শক্তি, অনেক পেছনে তারপরও দ্বিতীয়। সুতরাং বলাটা খুব অস্বাভাবিক আমার দিক থেকে ছিল বলে আমি মনে করি না, কিন্তু তার জবাব হচ্ছে আমি টাটকা শয়তানের মতো লাগে, আমাকে কবর দেওয়া যাবে না, মানে জানাজা কর দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিচ্ছেন। আমি আগেও বলেছি বাংলাদেশের মাটিতে একজন মুসলিমকে যদি এই ধরনের তকমা দেওয়া হয়, কাফের, শয়তান, নাস্তিক, এই জিনিসগুলো যখন করা হয় তাকে হত্যাযোগ্য করে তোলা হয়। আমরা 13-14 সালে খেয়াল করেছি এটা এই কারণেই আমি মনে করি খুব বিভৎস ব্যাপার। আমার রাজনৈতিক একটা অবস্থান আছে, আমি একজন উদার গণতন্ত্রী, আমি মধ্যপন্থী মানুষ, আমার রাজনীতি কারো পছন্দ নাও হতে পারে, কারো যদি মনে হয় যে ইসলামের নামে, আবারও বলছি ইসলামের নামে যদি করেন সেটা করতে পারেন। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাদের হ্যারাম আসলে আমার পর্যন্তই, কারণ আমাকে বলে পার পেয়ে যাওয়া যায়। আমি মানে কয়েকদিন আগেও মতিউর রহমান নিজামীর ছেলেকে বলেছিলাম, আমার সাথে টকশোতে ছিলেন, তার আরও কিছু ইস্যু নিয়ে আমি আসলে একটা আলাদা ভিডিও করব, কী পরিমাণ ভণ্ডামো তারা করেন সেটা দেখানোর জন্য। যাই হোক, বলেছিলাম মহিবুল্লাহ বাবুনগরীকে একটু নাস্তিক টাস্তিক বলেন, একটু কাফের বলেন, একটু ইসলামোফোব বলেন, কিংবা ফয়জুল করিম যিনি চরমনাইয়ের পীরের মানে জুনিয়র পীর, যিনি নায়েবে আমির ইসলামী আন্দোলনের, তাকে একটু বলেন, তারা যেসব মন্তব্য করেছেন তা করবেন না। যে কথাটা বলছিলাম, আমি শুধু ইস্যু না, এর বাইরেও তিনি এই যে গুপ্ত সুপ্ত রাজনীতির যে আলাপ আসছে, প্রমাণ উনি, আমি আর দেখাতে যাচ্ছি না, আপনারা সবাই দেখেছেন কীভাবে নিজকে আওয়ামী লীগ প্রমাণের জন্য বসেছিলেন। মানে বাংলাদেশে আমি আওয়ামী লীগ বলা ছাড়া কি কেউ টিকে থাকতে পারে নাই? পেরেছে, এই কথাটাই বলছি। হ্যাঁ, জামাত বলা, শিবির বলা, ইভেন বিএনপি বলা তো বটেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন জামাত শিবির যদি ডিসাইড করে যে আমরা আপাতত আমরা একটু শান্ত থাকবো, তারপরে আওয়ামী লীগ প্রমাণ করতে হয় না। যেমন ছাত্র শিবির ছাত্রলীগের দলে ভিড়ে গিয়েছিল, তার সেরকম ভিডিও আছে, সিনেমার নায়িকা নিয়ে কথা আছে, একটা ভার্সিটি নিয়ে মিথ্যে কথা আছে। এমনকি সম্প্রতি একটা ভিডিও সামনে আসলো, জনাব আরাফাত রহমান কোকোকে উনি কুকুর বলছেন, উনি ক্ষমা চেয়েছেন, দেখেছি। কিন্তু একটা মানুষ এই কথা বলতেই পারে বলে আমি মনে করি না, একজন মানুষ সম্পর্কে যিনি মারা গেছেন বেশ আগে। মানে ক্ষমা চাওয়াই কি যথেষ্ট? একটা মানুষের রুচি কোন পর্যায়ের যে তিনি এই কথাগুলো বলতে পারেন? আর এর বাইরে তো যে বললাম ক্লাউন, সার্কাসের ক্লাউন যেমন মানুষকে বিনোদিত করার চেষ্টা করে, সেই ক্লাউনগিরি করেন উনি ওয়াজের নামে, একটার পর একটা মিথ্যে কথা, ফালতু কথা, নোংরা কথা। এই মানুষটাকেই ইভেন প্রাথমিক মনোনয়নের পরও যখন প্রচুর সমালোচনা হতে থাকলো, তখনও সেখান থেকে জামাত সরে আসেনি। আমি আশা করি বাংলাদেশে যারা সচেতন নাগরিক আছেন, বাংলাদেশে যারা বিদেশি মিশন আছে, তারা প্রত্যেকে এই ব্যাপারগুলো খেয়াল করছেন, জামায়াত আসলে কাকে
মনোনয়ন দেয়। আমি প্রায় একটা কথা বলি যে আমরা জামাতের কাছ থেকে অনেক বেশি সততা আশা করি। জনগণ হিসাবে বলছি, যে কোনো একজন ভোটার হিসাবে চাওয়া উচিত। বিএনপি তার সততাকে ইউএসপি করেনি। বিএনপি বলেনি আমরা সত্যকে শাসন চাই। সো যে দলটা সত্যকে শাসন চাই স্লোগান দেয়, সেই লোকটায় এরকম গার্বেজ, এরকম ক্লাউন, এরকম একটা অসৎ আপাদমস্তক মিথ্যুক মানুষকে যখন মনোনয়ন দেয়, তখন বুঝতে হয় দলটা কতটা দেউলিয়া। অনেকে হয়তো মনে করবেন, ভেবেছিলেন যে এটা এরকম হওয়ার কথা ছিল না। আমি হওয়ার কথা ছিল বলেই মনে করি। জামায়াতে ইসলামী যে মুখোশ পরে মানুষের সামনে আসার চেষ্টা করে, প্রায় তারা বলার চেষ্টা করে যে তাদের নিচু পর্যায়ে বা অনেকের উপর নিয়ন্ত্রণে তারা এগুলো করছেন, কিন্তু এই মনোনয়নের মাধ্যমে তারা প্রমাণ করলেন তারা সর্বোচ্চ পর্যায়ে কি করতে যাচ্ছেন, কি করেন। আমি জামাতকে, শিবিরকে অনেক আগে দেখেছি, চিনি, তাই তাদের সম্পর্কে আমার খুব স্পষ্ট ধারণা আছে। আমি আশা করি যারা ভোটার আছেন তারা এই ভণ্ডামি, এই দ্বিচারিতা এই দলটির, সেই ব্যাপারে তাদের খেয়াল রাখবেন। নির্বাচনী প্রচারণায় প্রথম ভাষণটি গতকাল জনাব তারেক রহমান দিয়েছেন। প্রথম না, এদিন তিনি আরও কয়েকটি ভাষণ দিয়েছেন, কিন্তু এই প্রথম ভাষণটি নিয়ে কথা বলতে চাই, যেটা তিনি সিলেটে দিয়েছেন। কারণ তিনি কেমন করলেন এই আলাপ আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে, আলোচনা সমালোচনা তিনি খুব ভুল করে ফেলেছেন। তিনি এমন কিছু বলেছেন যেটা তার নির্বাচনে তাকে পরাজিত করবে, এই ধরনের বক্তব্য প্রেডিক্টেবলি এসছে বেশ কিছু জায়গা থেকে। ইনফ্যাক্ট একই দিনে জামায়াতে ইসলামীর আমির জনাব শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন, নাহিদ ইসলাম দিয়েছেন। সবগুলো নিয়ে কথা বলবো, তবে এই ভিডিওতে আমি কথা বলতে চাই জনাব তারেক রহমানের যে ভাষণ সেটা নিয়ে। এই ধরনের বড় গ্যাদারিংয়ে ভাষণ তিনি আসলে দেশে ফিরে আসার পরই মূলত দিচ্ছেন। প্রথমটি দিয়েছিলেন তিনি দেশে ফেরার পর 300 ফিটে যে সমাবেশ হয়েছিল সেখানে, তারপর তিনি এ যাত্রা শুরু করলেন। আমি 300 ফিটে তিনি যে স্পিচ দিয়েছেন, আমি তার চাইতেও এটাকে অনেক বেশি এগিয়ে রাখবো। তাতে একটা জিনিস প্রমাণ হয় এই ধরনের বড় গ্যাদারিংয়ে কীভাবে পাবলিক স্পিকিং করতে হয়, সেই জায়গায় তিনি খুব দ্রুত উন্নতি করছেন। শুধুমাত্র কন্টেন্ট না, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভয়েসের মডুলেশন, ভয়েসের ইনফ্লেকশন, মানে তিনি যেখানে স্ট্রেস দিচ্ছেন, তার ইন্টোনেশন, এগুলো সব কিছু মিলেই কথা বলবো। তার আগে একটু কন্টেন্ট নিয়ে বলি। স্বাভাবিকভাবে যেটা হয় একটা নির্বাচনী ক্যাম্পেইনে একটা রাজনৈতিক দল কি করতে চায়, কি প্রতিশ্রুতি দিতে চায়, সেগুলো বলে প্রচুর। তিনি বলেছেন ফ্ল্যাগশিপ কতগুলো প্রজেক্ট আছে এবার বিএনপির ক্যাম্পেইনে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তরুণদের চাকুরির কথা বলেছেন, খাল খননের কথা বলেছেন তিনি, তার বাবা মা কিভাবে দেশের জন্য উন্নয়ন হয়েছে সেটাকে কন্টিনিউ করার কথা বলেছেন। এগুলো সব কিছু এসছে। কখনো কখনো তো আর কি ভাষায় কিছু কিছু বেশি ফর্মাল শব্দ ছিল বলে মনে হয়, এগুলো আরেকটু সিম্পলার করলে মনে হয় ভালো হতো। যাই হোক, কর্মসূচি ছিল একদিক। আরেকটা দিক যেটা থাকে নির্বাচনী ক্যাম্পেইনে, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বা জোটের সমালোচনা করা। তিনি সেটা করেছেন, করা জরুরি ছিল। কারণ হলো যার সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে তারা বিএনপির যে দুর্বল জায়গা আছে সেগুলোকে টার্গেট করে কথা বলছে। আর দুর্বল জায়গা মানে যে সবসময় দুর্বল হতেই হবে তা না, দুর্বলতা তৈরিও একটা ন্যারেটিভের ব্যাপার। সো এগুলো হচ্ছে নানান জায়গা থেকে নানা ফর্মে। সো তিনি জামায়াত জোটের বিরুদ্ধে কথা বলেছেন। এর মধ্যে দুটো ইস্যুকে খুব গুরুত্ব দিয়ে এনেছেন। একটা হচ্ছে 1971, খুব জরুরি এবং এটা আনা উচিত। কেউ এই মাতম করছেন জামাতিরা, আসলে জনাব তারেক রহমান এই 71 তুলে তো তার পরাজয় নিশ্চিত করেছেন। এটা আজ না, এর আগেও যখনই তিনি এটা বলেছেন। মজার ব্যাপার, জামাত সমর্থিত লোকজন যারা সরাসরি করেন অথবা জামাতের ন্যারেটিভ তৈরি করেন, তারা যখন 71 শুনলে আঁতকে ওঠেন বিএনপির শুভাকাঙ্ক্ষী হওয়ার ভাব ধরে, তাহলে বুঝতে হবে তাদের আঁতে ঘা লাগছে। বাংলাদেশে আগামী নির্বাচনে 71 একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থাকবে। বলা বাহুল্য এই 71 মানে আওয়ামী ন্যারেটিভের 71 না, আমাদের সত্যিকার 71, যে 71-এ শহীদ জিয়াউর রহমান একজন বিরাট ভেটারান মুক্তিযোদ্ধাই শুধু ছিলেন না, সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের কমান্ডার, তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন। এই পলিটিক্যাল ক্যাপিটাল বিএনপিকে তো ইউজ করতে হবে। তার চাইতে উনি 71-কে এনেছেন মূলত, ওকে দেখেছেন, তাকে দেখেছেন, মানে বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, এবার জামাতকে দেখুন। সেই জবাব দিতে গিয়ে যে 71-এ তোমাকে দেখা গেছে দেশ যখন সবচেয়ে ভয়ঙ্করতম ক্রান্তি লগ্নে আমাদের ইতিহাসে, তখন তারা কাদেরকে সহায়তার মাধ্যমে কি করেছেন সেগুলো বলেছেন। সো জামায়াত তোমাকে আমাদের দেখা আছে, এইটাই ইনফ্যাক্ট উনি এনেছেন। আনতেই হবে, এই নির্বাচনে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে, তার ভাষণে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখা জরুরি। আর একটা খুব অভিনব কায়দায় তিনি ওই যে বেহেশতের টিকিট বিক্রি ব্যাপারটাকে অ্যাড্রেস করেছেন। তিনি দর্শকদের মধ্য থেকে একজন একটু বয়স্ক মানুষকে ডেকে এনেছেন এবং তিনি হজ করেছেন, উমরা করেছেন কিনা জানার, মানে উনি বুঝতে চাইলেন যে তিনি প্রশ্নই করেছেন এখানে হজ করেছেন, উমরা করেছেন এমন কেউ একজন আসুন।
মানে এটাকে ডেকে তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম, তাকে নিয়ে এসে তিনি এই কাজটা করানোর চেষ্টা করলেন। তখন তাকে বলতে বলতে জিজ্ঞেস করেন সব কিছুর মালিককে। এই মালিক বলতে বলতে একটা জায়গায় এসে যে তাহলে কি বেহেশত দোজখ সব কিছুর মালিক হতো যদি আল্লাহ হয়, এই সার্টিফিকেট কে কেন কিভাবে দিতে পারে? খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলছেন এটার কোনো প্রয়োজন ছিল না তারেক রহমানের মতো মানুষের জায়গা থেকে। একেবারেই বাজে কথা। আমি গতকাল টকশোতে যাওয়ার পর দু একজনকে এভাবে বলতে শুনেছি যে এটা তো তাদের কোনো পলিসি লেভেলের কেউ বলেননি, টপ লেভেলে কেউ বলেননি, তাদের কোথাও রিটেন নাই, টপ কোনো নেতা বলেননি। কিন্তু আমি মনে করি তৃণমূলের এই কাজটা খুব সিরিয়াসলি হচ্ছে। বিশেষ করে নারীরা ঘরে ঘরে গিয়ে অন্য নারীদেরকে, যে জায়গায় সচেতনতা কম সেখানে এগুলো বলে বলে ভোট পাওয়ানোর চেষ্টা করছে এবং সেটা পাওয়ার সুযোগ তৈরিও হচ্ছে। সুতরাং এটার মাধ্যমে এই ইস্যুটাও বিএনপিকে, জনাব তারেক রহমানকে অ্যাড্রেস করা উচিত বলে আমি সত্যিই মনে করি। সুতরাং জামাতকেও তিনি টার্গেট করেছেন, সমালোচনা করেছেন।